আচ্ছা। আমার নাম সালেহা আক্তার। আমি সিলেট নার্সিং কলেজ থেকে বিএসসি নার্সিংটা কমপ্লিট করেছি। আমার সেশন ছিল 2018-19। আর বর্তমানে আমি বিএমইউ এর জয়েনিং এর জন্য অপেক্ষা করতেছি। কেন আপনি এনক্লেক্স এর জন্য আসলেন? আচ্ছা ভাইয়া, পিছনের গল্প বলতে হলে অনেক, মানে পিছন থেকেই বলতে হবে। তো বিষয়টা হচ্ছে, আমার আসলে নার্সিং এ আসাটাই হচ্ছে বাইরে যাওয়ার জন্য। মানে আমার শুরুতেই ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার, কিন্তু 2017-তে মেডিকেল টেস্ট দিই, সেটা আমার হয় নাই। তো পরবর্তীতে 2018-তে আমার বাবা মায়ের রিকোয়েস্টেই আমি আর কি নার্সিং এ এডমিশন টেস্ট দিই। তো আলহামদুলিল্লাহ আমার সিলেট নার্সিং কলেজটা আসে। তো সেখানে বাবা মা শুধু এটাই বলছে যে তুই নার্সিংটা শেষ কর, ইনশাল্লাহ নার্সিং পড়লে তুই বিদেশ যাইতে পারবি, এরকম আর কি। তো ভাবলাম যেহেতু অপশন আছে তাইলে এনরোল করি। তো এভাবে নার্সিং এ আসা। তারপর তো 2020-এ আমাদের করোনার জন্য ক্লাসটা সব বন্ধ, কিন্তু তখনও পর্যন্ত আমি জানতাম না যে কিভাবে অ্যাকচুয়ালি আমি নার্সিং থেকে বিদেশে যেতে পারবো। শুধু পড়ছি আর কি, ফার্স্ট ইয়ারটা আমার এমনিতে এরকমই চলে গেছে। তারপর করোনার কালীন সময়ে আমি ওই যে শুরু করলাম আমার নিজ থেকে ঘাটাঘাটি করা। তো ইউটিউব, আমার ইউটিউব বেশিরভাগ আমি ইউটিউব আর গুগল থেকেই আর কি। ফার্স্ট আমি যেটা জানছি এনক্লেক্স এর ব্যাপারে, ছোট্ট একটা ভিডিও ছিল ইউটিউবে যে এনক্লেক্স দিলে ইউএসএ তে আরএন হিসেবে যাওয়া যায়। তো ওইটুকু শুধু আমার নলেজে ছিল যে এনক্লেক্স একটা এক্সাম আছে, সেটা দিলে ইউএসএ তে যাওয়া যায়। তাইলে আমি এটা নিয়ে দেখবো না পরে। পরবর্তী যেই সেই 2021-এ আবার ক্লাসটা শুরু হয়ে গেল, করোনা পরবর্তীর কথা বলতেছি আর কি। তো আমি ওই ফ্লোতেই চলে গেছি, আর আমার মাথায় ওগুলা নাই। পরবর্তীতে হচ্ছে ক্লাসে একদিন আমার ফ্রেন্ড কথা বলতেছিল যে কিভাবে বিদেশে যাওয়া যায়, আমরা তো সেকেন্ড ইয়ার পার করে ফেললাম, থার্ড ইয়ারে উঠে গেছি, এখন তো চিন্তা ভাবনা করতে হবে, এইগুলা নিয়ে কথা হচ্ছিল। তখন আমি বললাম হ্যাঁ, আমি তো এরকম একটা ভিডিও দেখেছিলাম অনেক আগে। তো বলতেছিল আমার ফ্রেন্ড, যার কথা বলতেছি, ও বলতেছিল হ্যাঁ আমাদের বাংলাদেশে একটা ওই যে রুবাব শারমিন আপুর যে গ্রুপটা, ফেসবুক গ্রুপ, ওইটার কথা সে বলতেছিল যে ওইখানে একটা গ্রুপ আছে, তুই চাইলে অ্যাড হতে পারিস। কিন্তু মুশকিল হচ্ছে আমি ফেসবুক চালাই না, আমার 2019 থেকেই ফেসবুক নাই। তো আমি তো এখন কি করবো, আমার তো ফেসবুক নাই, আমি কিভাবে ওইখানে জয়েন হব? তো আমি বাবাকে এসে বললাম, বাবা বললো তুমি আমারটা দিয়ে অ্যাড হতে পারো। তো বাবার অ্যাকাউন্ট দিয়েই আমি প্রথমে ওই গ্রুপটাতে অ্যাড হই। সেখানে আমি আপনাকে এবং নুমান ভাইকে দুজনকেই পাইছি। আমি আপনাদের সাথে একটা মেসেঞ্জার গ্রুপেও ছিলাম বাবার আইডি দিয়ে, আমার আইডি ছিল না আর কি। তো ওই মেসেঞ্জার গ্রুপে দেখতাম আপনি, সুমন হাজরা ভাই, নুমান ভাই, আপনারা সবসময় প্রশ্ন আদান প্রদান করতেন, গ্রুপে কথা বলতেন। চুপচাপ দর্শক, নীরব দর্শকের মতো দেখছি আর কি। বাট আসে না যে একটা খুব আগ্রহ নিয়ে দেখা, কারণ আমি যে পড়াশোনা করতেছিলাম এইদিকে, কলেজ, ক্লিনিক্যালস, এগুলা করতে করতে আমার ওই রকম একটা ইয়ে হচ্ছিল না যে আমি এনক্লেক্সি দিব। এভাবে করতে করতে তো আপনারা পাশও করে ফেললেন। 23 অক্টোবরে মেবি আপনারা পাশ করছেন, কিন্তু আপনাদের পাশের খবর আমার কাছে এখনো আসে নাই। আমি এটা শুনছি 2024-এর ফেব্রুয়ারির দিকে। এই 3-4 মাস আমি ফেসবুকে ঢুকিও নাই, জানিও নাই, কেউ আমারে বলেও নাই। তো যখন ঢুকলাম, হুট করে ঢুকছি, ঢুকার পরে দেখলাম যে না, আপনারা দুইজনই পাশ করছেন। তো ওইটা দেখার পর মনে হলো যে না, তাইলে তো বাংলাদেশ থেকে মানুষ পাশ করতেছে। এটা আসলে অনেক বড় একটা টার্নিং পয়েন্ট ছিল আমার জন্য। এর আগে আমি মোটেও সিরিয়াস ছিলাম না। ঠিক আছে, জানতাম যে এনক্লেক্স দিয়ে যাওয়া যায়, ঠিক আছে আমি ট্রাই করব এরকম একটা প্রোক্রাস্টিনেশন যেটা, সেটাই করছি। পরবর্তীতে যখন আপনারা পাশ করলেন, এটা আমি জানলাম, তখন আমার ইন্টার্নশিপ চলতেছিল। তো আমি ভাবলাম ইন্টার্নশিপ ছাড়া তো আমাদেরকে আরএনএ বসতে দিবে না, নতুন নিয়ম করছিল আমাদের সময় থেকে। তো ইন্টার্নশিপটা শেষ করি, ওই যে আমার আবার প্রোক্রাস্টিনেশন শুরু। ইন্টার্নশিপটা শেষ করার পর না হয় আবার আমি ইয়ে করব, এটাতে ইয়ে করবো আর কি, শুরু করবো এরকম। তারপর আমি 24 অক্টোবরে আরএন দিলাম। আরএন দেওয়ার সাথে সাথেই আমি আমার কাজ শুরু করে দিয়েছিলাম মেল পাওয়ার জন্য, ওই যে এলিজিবিলিটি মেলের জন্য। তো ইন দা মিন টাইম আমি আপনাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপে এড হয়েছিলাম, এবং সেখানে আমি আপনাকে, বিশেষ করে ফাহাদ ভাইকে অনেক জ্বালাইছি। টেলিগ্রাম গ্রুপে আমি অনেক প্রশ্ন করছি ভাইয়াকে, ওই যে আমাদের ইভালুয়েশনের ব্যাপারে। তো ভাই আমাকে অনেক হেল্প করছেন, সেই জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমি 25 জানুয়ারির মধ্যে আমার ইভালুয়েশনটা হয়ে গেছিল। আপনাদের কোচিং এ এনরোল হওয়ার আগে আমি ইভালুয়েশনটা করে ফেলছিলাম আর কি। তো এভাবেই আর কি এনক্লেক্সের দিকে আসা। তা আমরা জানি সিলেটিরা ম্যাক্সিমাম হচ্ছে লন্ডন বেসিস তাদের চিন্তা ভাবনাগুলো থাকে, কেন নিউ ইয়র্ক বেসিস বা হচ্ছে ইউএসএ বেসিস আপনি ট্রাই করলেন? আচ্ছা ভাই, ওই যে বলতেছিলাম না যে আমি অনেক ঘাটাঘাটি করছি, সেখানে কিন্তু ইউকে, আয়ারল্যান্ড, সিবিটির প্রোগ্রামটাও আমার সামনে আসছিল। ইভেন আমি সিবিটির জন্য বইও আনাইছিলাম একটা, ওই ইউকে থেকে আনাইছিলাম, আমার খালু একজন রিলেটিভ এনে দিছিল। আর হচ্ছে তারপর যখন আমি দেখলাম যে না, ওইটাতে একটা ব্যারিয়ার ছিল যে ওই যে আইএলস এ সব ব্যান্ডেই 7 লাগবে একটা। আরেকটা হচ্ছে আমি দেখলাম আরো কিছু ব্লগ দেখছি, আমি অনেক ব্লগ, অনেক ঘাটাঘাটি করছি, আমার মনে হয়েছে যে
ইউকে থেকে ইউএসএ টা বেটার হবে। আর ওই যে হচ্ছে ইউএসএ টা আমার মনে হয়েছে বেস্ট অপশন, যেখানে ইউকে তে এটা চিন্তাও করা যায় না যে আপনি আপনার ফুল ফ্যামিলিকে একটা সেটেলমেন্টের দিকে নিয়ে যেতে পারবেন, কিন্তু ইউএসএ তে আমার ওটা মনে হয়েছে, এই জন্য আমি ইউএসএ টা মানে এনক্লেক্সটা বেছে নিছি আর কি। আচ্ছা, আপনার একটা সময় স্বপ্ন ছিল ফিজিশিয়ান হওয়া, রাইট? বাট এখন আপনি নার্স এবং ইউএস এর আরএন হয়ে গেছেন। তো এখন কি মনে হয় যে নার্সিং এ আসার যে সিদ্ধান্তটা ছিল ওটা কি মানে ফ্রুটফুল ছিল কিনা? আলহামদুলিল্লাহ ভাই, আমি এটা সবাইকে বলি, আমি আসলে আমি আফসোস করতেছি না। মানে মানে একটা সময় করতাম, বাট এখন আমার মোটেও আফসোস হয় না যে আমি ডাক্তার হতে পারি নাই। বাট এখন আমার মনে হয় যে এই যে অ্যাচিভমেন্টটা, বিশেষ করে আমি যেদিন পাশ করছি, আমার বাবা কেঁদে দিছে আমার পাশের খবর শুনে। মানে উনি এত খুশি এত খুশি, উনি বলতেছে যে আমার মেয়ে আমেরিকান নার্স হয়ে গেছে, সবাইকে বলতেছে। তো এটা দেখার পর মানে ন্যূনতম যদি আফসোস থেকে থাকে সেটাও নাই, চলে গেছে আলহামদুলিল্লাহ। ইভেন আপনাদের একটা ফ্যামিলি সেলিব্রেশন পার্টি ছিল, রাইট? আপনার পাশ করার জি, পর আপনি জি। ইভেন যখন আপনি বাংলাদেশে আসছেন, তাই তো জি। আপনি আমাকে একটা পিকচার দিছিলেন। হ্যাঁ, মানে সেই সম্পর্কে যদি একটু বলেন ছোট্ট করে। আচ্ছা হয়েছে কি ভাই, আমার পাশের খবর শোনার আগে আর কি আমার রিলেটিভস কাউকে আমি বলি নাই আর কি যে আমি পরীক্ষাটা দিতেছি, ভাবছি পাশ যদি করি তাহলে সবাই জানবে না, মানে সিক্রেটলি এক্সামটা দিছি, শুধু নার্সিং এর ফ্রেন্ডস আর কয়েকজন জানতো, আর কেউ জানতো না আর কি। তো আমি যখন পাশ করলাম, পাশ করার সাথে সাথে বাবা ডিসাইড করছে যে আমার মেয়ে পাশ করছে, উনি আমার 2 ফুপু, তারপর আমার চাচা, আরো কিছু রিলেটিভ সবাইকে ডিনারের জন্য দাওয়াত দিছে। ওই দিন রাতে, যেদিন 2 তারিখ আমি দেশে ফিরছি, উনারাই আমাকে এয়ারপোর্টে ঢাকা থেকে আনতে গেছে, তারপর নিয়ে এসে আমাকে বলেও নাই যে সবাইকে দাওয়াত দিছে, আমাকে শুধু বলছে যে গাড়িতে যখন আমি আসতেছিলাম ঢাকা টু সিলেট, তখন আমাকে বলতেছে যে এরকম এরকম রাতে পার্টি আছে, সবাই আসবে, তোর সাথে দেখা করবে, সবাই খাওয়া দাওয়া করবে, তোর বাবা খুশি হয়ে এরকম দিছে, আমার মা আমাকে বলতেছিল আর কি। তো যাওয়ার পর দেখলাম যে আমার ভাই, এই কেকটা আমার ভাই নিয়ে আসছে, ও নিজে ডেকোর করছে, সবকিছু নিজে করছে। তারপর তো ওই তো সবাই আসলো, সবাই আলহামদুলিল্লাহ অনেক খুশি। মানে ওটা আনএক্সপেক্টেড, সবাই বলতেছে তুই তো কিছু বলিস না, তুই তো আমাদেরকে সারপ্রাইজ করে দিলি, কেমনে কি, এরকম আর কি। ক্লাসমেট বা আপনার শুভাকাঙ্ক্ষীরা কি কেমন রিয়াকশন দিছিল আপনি যখন আপনি পাস করছেন? আলহামদুলিল্লাহ সবাই মানে সবাই মানে একটা জিনিস বলতেছিল, মোটামুটি সবাই জানতো আর কি যে সালেহা এনক্লেক্স দিবে আমার ব্যাচের স্পেসিফিক্যালি। তো সবাই মোটামুটি বলতেছে যে তুই তো পাস করবি, আমরা জানতাম, তো এটা আমার ভালো লাগছে শুনে। আর সবাই তো ওই যে অনেক ফোন আসছে কিভাবে কি করলাম কি না, এইগুলা আর কি, অভিনন্দন জানাইছে সবাই। আর এখনো পর্যন্ত আসলে আমার অনেকেই আছে আপনাদের ব্যাচে, আপনাদের কোচিং এ। ইনশাআল্লাহ আমি আমি আশা করি সবাই পাস করবে ইনশাআল্লাহ। এনক্লেক্স এর জন্য আপনি মূলত কত মাস প্রিপারেশন নিছেন? আচ্ছা আসলে ভাইয়া প্রিপারেশন যদি বলি সিরিয়াসলি, সেটা হচ্ছে এপ্রিল থেকেই আপনাদের কোচিং এ এনরোল হয়েছি আমি আমার সিরিয়াসনেসটাকে আনার জন্য। ওই যে বললাম না, আমি বারবার প্রোক্রাস্টিনেশন করতে থাকতাম যে আমি পড়বো ঠিক আছে, কালকে শুরু করবো, পরশু শুরু করবো, এরকম করতাম। তো আমার ফ্রেন্ড আপনাদেরই 5th ব্যাচে আছে, তো সে বলতেছিল সে ভর্তি হয়ে গেছে, কিন্তু আমি ভর্তি হই নাই। ভাবছি যে আমার এলিজিবিলিটি মেলটা চলে আসে, তখন আমার আসে নাই মেল। এই যে মানে মেইনলি আমার প্রোক্রাস্টিনেশনের কারণে আমি ভর্তি হই নাই 5th ব্যাচে। তারপর হচ্ছে 6th ব্যাচ যখন আসলো, তখন বললাম আর লেট করা যাবে না, এবার আমাকে সিরিয়াস হতে হবে। আমি কোচিং এ মূলত ভর্তি হয়েছি যাতে কেউ আমাকে পিছন থেকে ধাক্কা দিতে পারে, প্রেশার দিতে পারে, আমি প্রেশারে পড়তে পারি। তো এপ্রিল থেকেই আমার সিরিয়াসলি পড়াশোনা। আর হচ্ছে এমনিতে আমার ওই যে আমাদের যে সন্দার্সের যে বইটা, সেটা আমি 2022-এ কিনে রাখছিলাম, কিন্তু পড়ি নাই, খুলেও দেখি নাই। ওইটা আর কি ছিল। আর এমনিতে মেইন সিরিয়াস পড়াশোনা এই 8 মাসই। আর বিশেষ ভাবে লাস্ট 2 মাস নভেম্বর আর ডিসেম্বর আমি একদম খাওয়া ঘুম ছাড়া শুধু পড়ছি, আর কিছু করি নাই, তখন চাকরিও ছেড়ে দিছিলাম। আপনার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জব হয়ে গেছে, এখন জয়েনিং এর অপেক্ষা। তো এনক্লেক্স এর প্রিপারেশনের মাঝখানে তো পরীক্ষাটা ছিল, সেটার জন্য কি আলাদা করে প্রিপারেশন নেন না আপনি? আরে না ভাই, কি বলেন, আমি আসলে হয়েছে এমনটা যে আমার বাবা বলতেছিল তুমি বিএমইউ তে দাও, তোমার এক্সপিরিয়েন্স এর জন্য দাও, আমি আশা করতেছি না তোমার হবে, তুমি দাও, এক্সপিরিয়েন্স হলো। তারপর আমি ওই যে আমার যাদের সাথে কথা বলি আর কি আমাদের পড়াশোনা নিয়ে, তো সবাই বলতেছে যে আসলে দেওয়া উচিত এক্সপিরিয়েন্স এর জন্য। আর আমরা যেহেতু এনক্লেক্স এর প্রিপারেশন নিচ্ছি, আলাদাভাবে আমাদেরকে পড়তে হবে না। আমি পড়িও নাই, আমি পিজির জন্য পিও করি নাই। আমি ভাবছি যে যাচ্ছি, আচ্ছা ঠিক আছে, এক্সপিরিয়েন্স হবে, একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। আর আমি মেনলি আসলে কখনো কোনো কম্পিটিটিভ এক্সাম দেইও নাই নার্সিং পাস করার পরে, এটা আমার ফার্স্ট কম্পিটিটিভ এক্সাম ছিল পিজি যেটা। তো ওটা দিলাম, আলহামদুলিল্লাহ দেখি রিটেনে হয়ে গেছে। এখন ভাইবার জন্য ডাকছে, আমি ভাইবার জন্য কিছু করি না, আমি বলতেছি যা পড়তেছি সেগুলাই থাকে, এক্সট্রা ভাবে আমার কিছু করার দরকার নেই, হওয়ার হলে এটা দিয়ে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এনক্লেক্স এর প্রিপারেশনের সময় আপনি কি কি রিসোর্স গুলো ফলো করছেন? আচ্ছা ভাই, ওই যে সন্দাসটা আমি প্রথম দিকে পড়ছি, আপনাদের ওই যে
একদিন পড়লে 3 দিন না, এরকম করে আমি ম্যাটারনিটি, পেডি আর ফান্ডামেন্টাল অংশটা সন্ধ্যাস থেকে রিডিং গল্পের মতো পড়ছি, শুধু রিডিংই পড়ছি। আর হচ্ছে আপনাদের যখন ক্লাসগুলো শুরু হলো তখন আমি যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদের শীটগুলা খুব ভালোভাবে পড়ছি, প্লাস সিম্পল নার্সিংটা একটু দেখার চেষ্টা করছি। আর আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখতাম। আমি আসলে হচ্ছে অডিও ভিজুয়াল লার্নার একটু বেশি, আমার ওই দিক মানে দেখে পড়লে মনে থাকে বেশি, এই জন্য আমি ভিডিও প্রচুর দেখছি। আর তো লাস্ট 2 মাস, তার মধ্যে বিশেষ করে ডিসেম্বর মাস, আমি আপনার আর নুমান ভাইয়ের শীট আর রিভিউ বুক মানে মানে কতবার যে করছি আমি নিজেও জানি না, অনেকবার রিভিশন দিছি। আর শুধু আমার সাবস্ক্রিপশনটা যেটা আমি কিনছিলাম সেটা নাক্সলেক্স নিছিলাম আমি 1 মাসের জন্য, ওইটা রেশনাল আর পরীক্ষা দিছি, আর কিছু আমি পড়িই নাই ডিসেম্বর মাসটা। আচ্ছা, আপনার স্কোর তো সবসময় অনেক সাবস্ক্রিপশন অনেক হাই থাকতো, কিন্তু অনেকে তো স্ট্রাগল করতো যে মানে 65% প্লাস উঠানোর জন্য। তা আপনার এই সিক্রেট রহস্যটা কি, কিভাবে উঠাইতেন স্কোর? সিক্রেট রহস্য, আসলে সিক্রেট কি কিছু আছে কিনা জানি না, কিন্তু তবে আমার যখন আমারও কম আসতো ভাই, এটা কিন্তু আমি আপনার সাথে শেয়ার করছি অনেক সময়, বিশেষ করে প্রায়োরিটির এক্সাম গুলো আমার মনে হয় তো আমি কিছুই পারি না প্রায়োরিটিতে। তো তখন আমি দেখতাম যে আমি তখন আবার পরীক্ষা বন্ধ করে আমি শুরু হয়ে যেতাম যে আমার কোথায় লেকিংস আছে সেটা দেখবো, আমি শীট আবার ঘাটাঘাটি করতাম, প্লাস বই শীট যা আছে সব আবার পড়তাম যে দেখি মানে আমার হয়তো কোনো লেকিংস আছে কন্টেন্টে বা প্রায়োরিটির যে স্ট্র্যাটেজি গুলা সেগুলো হয়তো আমি পারতেছি না অ্যাপ্লাই করতে, এগুলো আবার দেখে তারপর আবার বসতাম পরীক্ষায়। এটা আমি করছি যখন আমার কম আসতো। আর এমনিতে আলাদা কোনো সিক্রেট নাই, পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ, এটাই আর কি। তার মানে কন্টিনিউয়াস এন্ড ভিগোরাস স্টাডি ইজ দ্য সিক্রেট, রাইট? হ্যাঁ, কন্টিনিউয়াস স্টাডির বিকল্প নাই ভাই, এগুলো পড়তে হবে। মানে ওই যে বললাম না, প্রথম দিকে 1 দিন পড়লে 3 দিন পড়ি নাই, এরকম করে করে অনেক ইয়ে করছি। যে না আমি কন্টিনিউয়াসলি পড়বো, প্রয়োজনে আমার যদি ভালো না লাগে আমি প্রতিদিন এটলিস্ট 1 ঘন্টা পড়বো, আমি টেবিলে বসবো, তাতে হবে কি আমার ওই যে কনসিস্টেন্সিটা আমি ধরে রাখতে পারবো। আমি অনেক স্ট্রাগল, আমার মেইন স্ট্রাগল ছিল আমার নিজের সাথে, কারণ আমার কনসিস্টেন্সি একদমই ছিল না। তো এটা আমার মনে হচ্ছে এনক্লেক্সের জার্নি থেকে আমি কনসিস্টেন্সিটা শিখতে পারছি। আমাদের এনক্লেক্স রিভিউকে রিভিউটা কেমন সেটা জানতে চাইবো, আপনার রিভিউ কি? আমার রিভিউ হচ্ছে আমি যখন বইটা ভাইয়া দিল আমি সাথে সাথে এটাকে প্রিন্ট আউট করছি যে না 1 সেকেন্ডও লেট করা যাবে না, এটা পরেই ফেলতে হবে। তো এটা তো অক্টোবরের লাস্টের দিকে পাইছি। তো আমার বিশেষ করে ভাইয়া যে মেন্টাল হেলথের সেকশনটা, আপনি জানেন আপনার সাথে আমি অনেক কথা বলছি যে আমি মেন্টাল হেলথে অনেক উইক, থেরাপিউটিক রেসপন্স এগুলো আমি পারতেছি না। তো মেন্টাল হেলথের বিষয়টা যেটা যখন ভাইয়ার রিভিউ বুকটা আসলো আমি এতবার পড়ছি, এটা নিয়ে আমি আমার যাদের সাথে স্টাডি পার্টনার যারা ছিল ওদের সাথে অনেকবার পড়ছি। আমার অনেক ভালো লাগছে, কারণ এত গুছাইয়া দেওয়া, মানে তারপর হচ্ছে মেডিকেল সার্জিক্যাল পার্টের যে অংশগুলা প্রত্যেকটা ডিজিজ হাই এল টপিক, মানে এগুলাই আসবে, এগুলাই থাকে পরীক্ষায়, এত ডিটেলসে এত সুন্দর করে মানে সামারাইজ করা। আমার মনে হয়েছে এর বাইরে আর কিছু পড়া লাগবে না। আর আমি আসলে পড়িও নাই, আমার মেইন রিসোর্স তো এই দুইটাই ছিল, আপনাদের শীট আর রিভিউ বুক। লাস্ট 2 মাস আমি আর কিচ্ছু দেখিনি, ইভেন আমি সিম্পল নার্সিংটাও অনেক আগেই ছেড়ে দিছি, এই 2 মাস আমি সিম্পল নার্সিংও দেখি নাই। এক্সাম কন্টেন্ট গুলা কই থেকে আসছে, টপিক গুলা? কন্টেন্ট তো ভাইয়া আমরা যা পড়ছি তাই, আমি তো বাইরে কিছু পাই নাই। আর যেগুলা মানে ওইগুলাই আমাদের তো সিলেবাসের বাইরে আমি কিছু দেখি নাই, সবই তো মোটামুটি আমরা যে আপনাদের শীট বলেন রিভিউ বুক বলেন, এই যে বললাম না হাই এজ টপিক গুলা ভাইয়া যেটা রিভিউ বুকে যা ছিল এগুলার বাইরে তো কিছু দেখি নাই। টপিক ওয়াইজ যদি কথা বলি আর কি, নতুন কিছু আসলে পাই নাই। আর ফার্মাকোলজি নতুন একটা ড্রাগ আমি পাইছিলাম, কিন্তু এটা আমার জন্য এত কঠিন মনে হয় না, কারণ অপশন গুলো আমি ইজিলি এলিমিনেট করতে পারছি। 1 বছর প্লাস সময় লাগে, তাতে মানে এই সময়টা লাগার পিছনে কারণ কি মনে হয় আপনার? আমি তো গত জানুয়ারিতে আমাকে ইউকে পাঠিয়ে দিতে ছিল, আমার হাতে অফার লেটার, আমি ইন্টারভিউ সবকিছু দিয়ে দিছি। তারপর 30 জানুয়ারি যখন আমার এলিজিবিলিটি মেইল আসলো তখন আমার মাথায় নাড়া দিল না, যেহেতু আমার এত তাড়াতাড়ি, আমার মাত্র 22 দিনে কিন্তু আসছে এলিজিবিলিটি মেইল, তো আমার মাথায় নাড়া দিল যে এত তাড়াতাড়ি যখন মেইলটা আসছে তাহলে আল্লাহর ইশারা এদিকে, তাহলে আমি এনক্লেক্সটাই দেই, আমি অন্য কোথাও যাবো না। এই যে নিজের একটা গোল সেট করা যে না আমি এনক্লেক্সই দিব, আর ওইটার পিছনে লেগে থাকা, এটা খুব বেশি দরকার। তো এটা যাদের আসলে, এটা আমার মনে হয় এই যে সিলেক্ট করাটা, এটা যত তারা সময় নিবেন তত আপনার টাইম বেশি লাগবে প্রিপারেশনের ক্ষেত্রে। এটা কি আপনার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রাভেল ছিল? এটা তো ট্যুর ভাব মনে হয়েছে, কারণ আমরা 4 জন গেছিলাম একসাথে, আমি সহ 4 জন। আপনাদের কোচিং এরই 5th ব্যাচের আরো 3 জন আপু, আপনি তো মানে ওনাদের সাথে কথা বলে দিছিলেন, তো এই জন্য আরো ভালো লাগছে, কারণ একা গেলে হয়তো অনেক ভয় করতো, তো ওনাদের সাথে থাকা অনেক ভালো লাগছে, ওনাদের সাথে ঘুরছি।